হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন নাগরিক মানবতাবাদ অর্থাৎ সিভিক হিউম্যানিজম, বা বলা যায় উত্তরের মানবতাবাদ, বা বলা যায় পৌর মানবতাবাদ। তোমরা প্রশ্নগুলি একটু ভালো করে শুনে নাও। পৌর মানবতাবাদ বা নাগরিক মানবতাবাদ বা সিভিক হিউম্যানিজম এ সম্পর্কে যে 5 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তা উত্তরটি তোমরা এইভাবে লিখবে: ইউরোপের ইতিহাসে আধুনিক রূপান্তরের ক্ষেত্রে রেনেসাঁস বা নবজাগরণ ছিল একটি প্রাথমিক পদক্ষেপ। রেনেসাঁস যুগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রেনেসাঁস পলিটিক্যাল থট, যেখানে রাজতন্ত্র প্রজাতন্ত্র দুইয়েরই সমর্থন পাওয়া যায়। ঐতিহাসিক হ্যান্স ব্যারন বলেছেন, পঞ্চদশ শতাব্দী নাগাদ রেনেসাঁস যুগের রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে এক বিভাজন পরিলক্ষিত হয়। তিনি রেনেসাঁস যুগের রাজনৈতিক চিন্তাভাবনার বিশ্লেষণ প্রসঙ্গে একটি তত্ত্বের অবতারণা করে বলেন, পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইটালিতে নগর ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নাগরিকত্বের যে আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল তা প্রজাতান্ত্রিক রাজনৈতিক দর্শনের প্রসারে সহায়ক হয়েছিল। নাগরিকদের এই আদর্শ ছিল ধর্মনিরপেক্ষ। হ্যান্স ব্যারন একেই সিভিক হিউম্যানিজম বলে আখ্যা দিয়েছেন, বা পৌর মানবতাবাদ বা নাগরিক মানবতাবাদ বলে আখ্যা দিয়েছেন। প্যারা করে দেখো, দ্য ক্রাইসিস অব দ্য আর্লি রেনেসান্স গ্রন্থে হ্যান্স ব্যারন সিভিক হিউম্যানিজমের ব্যবহার করেন। এর বৈশিষ্ট্য প্রসঙ্গে ব্যারন বলেছেন, নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা এবং রাজতন্ত্র বিরোধী মানসিকতা হলো সিভিক হিউম্যানিজমের মূল কথা। তার মতে পঞ্চদশ শতাব্দীতে ফ্লোরেন্সে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের সময় সিভিক হিউম্যানিজমের আদর্শ বৃহৎ রূপ নিয়েছিল। এরপরে দেখো, প্যারা করে লিখবে এখান থেকে, হ্যান্স ব্যারন মনে করেন যে এই সিভিক হিউম্যানিজমের মধ্য দিয়েই ইউরোপে প্রথম নাগরিক সমস্যাগুলি মানবিকতার আলোকে আলোচিত হতে থাকে। পৌর বিষয় নিয়ে নতুন করে অনুসন্ধান শুরু হয়। তার মতে শুধুমাত্র জ্ঞান চর্চার ক্ষেত্রে নয়, সিভিক হিউম্যানিজম ইউরোপের শিল্প সংস্কৃতি তথা সমকালীন রাষ্ট্রচিন্তার উপরও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। হ্যান্স ব্যারন রেনেসাঁস যুগের রাজনৈতিক চিন্তার আলোচনা প্রসঙ্গে সিভিক হিউম্যানিজমের কথা বলেছেন এবং প্রজাতন্ত্রের জয়গান গেয়েছেন। তবে তিনি যেভাবে পঞ্চদশ শতকে সিভিক হিউম্যানিজমের ব্যাখ্যা করেছেন তা বিতর্কের ঊর্ধ্বে নয়। আধুনিক ঐতিহাসিকরা বলেছেন, ব্যারনের ধারণা একমাত্রিক, কারণ সেখানে রাজতন্ত্রের সমর্থন অনুপস্থিত। অথচ উক্ত সময়ে ইটালিতে অনেকেই প্লেটোর ফিলোজফার কিং এর আদর্শে বিশ্বাসী ছিলেন। এ প্রসঙ্গে ম্যাকিয়াভেলি রচিত দ্য প্রিন্স উল্লেখযোগ্য, যেখানে তিনি রাজতন্ত্রকে সমর্থন করেছেন। পরের প্যারা, এটি 3 নম্বর প্যারা, এখান থেকে প্যারা করবে। অন্যদিকে কে স্কিনার তার দ্য ফাউন্ডেশন অব মডার্ন পলিটিক্যাল থট গ্রন্থে ব্যারনের সমালোচনা করে বলেছেন, সিভিক হিউম্যানিজম শুধু পঞ্চদশ শতাব্দীর রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছিল না, মধ্যযুগীয় ইটালির প্রজাতন্ত্রের মধ্যেও নিহিত ছিল। স্কিনারের মতে কেবলমাত্র ফ্লোরেন্স নয়, সামগ্রিক হিউম্যানিস্ট মুভমেন্টের মধ্যেই সিভিক হিউম্যানিজমের ধারণার জন্ম। প্রকৃতপক্ষে রেনেসাঁস যুগের মানবতাবাদীরা বাস্তব রাজনীতির থেকে বিচ্ছিন্ন হতে পারেননি, তাই তারা রাজতন্ত্র প্রজাতন্ত্র দুইয়েরই কথা বলেছেন। এর মধ্যে যেমন সিভিক হিউম্যানিজমের ধারণা প্রবল ছিল, তেমনি রাজতান্ত্রিক আদর্শের ধারণাও বহাল ছিল। অর্থাৎ রেনেসাঁস যুগের মানবতাবাদীদের আলোচনায় বহু মাত্রিকতা আছে। পরিশেষে বলা যায় যে এই সিভিক হিউম্যানিজমের প্রভাবে ইউরোপের ধ্রুপদী চিন্তার বিকাশ ঘটেছিল, যার ফলে ইউরোপের সমাজ সংস্কৃতি ও রাষ্ট্রীয় জীবনে আধুনিকতার সঞ্চারিত হয়েছিল, বা আধুনিকতা সঞ্চারিত হয়েছিল, এবং ইউরোপ আধুনিকতার পথে অগ্রসর হয়েছিল। তো এই ছিল সিভিক হিউম্যানিজম। সিভিক হিউম্যানিজম মানে একটা নাগরিক চিন্তা ভাবনা, একটি প্রজাতান্ত্রিক চিন্তা ভাবনা, একটা রাজনৈতিক চিন্তা ভাবনা, যেটা ইতালির ফ্লোরেন্সে বা ভেনিসে এইসব উত্তরের এইসব শহরগুলিতে দেখা দিয়েছিল। তাই এর আরেকটি নাম উত্তরের মানবতাবাদ বা পৌর মানবতাবাদ বা নাগরিক মানবতাবাদ। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। তোমরা অবশ্যই এই প্রশ্নটির উত্তর ভালো করে মুখস্থ করবে। তোমাদের এই সাবজেক্টটির বা এই পেপারটির ম্যাক্সিমাম সব প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, এবং প্রতিটি প্রশ্নের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই
প্রশ্নের উপরে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।